ডলারের বিরুদ্ধে দাঁড়ানো আর আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানো একই কথা, কিন্তু কেন? একটি কল্প কাহিনী দিয়ে শুরু করি। অনেক আগে করিমগঞ্জ নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামের সবাই ছিল খুব সুখী। তখন ছিল বিনিময় প্রথা, অর্থাৎ আপনার ঘরে আপেল আছে কিন্তু আপনার কলা খেতে মন চাইতেছে, সুতরাং যার ঘরে কলা আছে আপেলের বিনিময়ে তার কাছ থেকে কলা নিতে পারবেন। কিন্তু সমস্যা হলো ওই লোকটার আবার আপেল পছন্দ নাও হতে পারে। ওই গ্রামেরই একজন গরু পালে, একটি গাভীর বিনিময়ে সে 10টি মুরগি নিতে চাচ্ছে। এলাকায় যার মুরগির ফার্ম আছে সে রাজি, গাভীটি কিনে সে দুধ খেতে চায়, কিন্তু তার কাছে বিনিময়যোগ্য মুরগি আছে 5টি মুরগি মানে হলো গাভীর অর্ধেক মূল্য। কিন্তু গাভী অর্ধেক করবেন কিভাবে? মারা যাবে তো, আর মারা গেলে গাভী দুধ দিতে পারবে না। বিনিময় প্রথায় কোনো কিছু ধার করাও কষ্টসাধ্য বিষয়। 10টি মুরগি নিয়ে ভবিষ্যতে 10 কেজি ধান দেওয়ার চুক্তি করতে চাচ্ছেন, কিন্তু মুরগি বিক্রেতার ধানের প্রয়োজন এখনই, এই মুহূর্তে। বিনিময় প্রথায় প্রতি মুহূর্তে ক্রেডিট তথা ধার নিতে সমস্যা হবে। গ্রামের মুরব্বী আবুল খা এগিয়ে এলো, চিন্তা করে দেখলো সবার কাছে মূল্যবান এবং অপচনশীল এমন কোনো বস্তু আছে কিনা। আছে তো, সোনা, গোল্ড। তিনি পরামর্শ দিলেন গ্রামের সবার কাছে গচ্ছিত স্বর্ণ তার কাছে নিয়ে আসতে। তিনি স্বর্ণ গলিয়ে মুদ্রা বানিয়ে দিবেন। কথার কথা, প্রতিটি মুদ্রা 1 ইঞ্চি ব্যাসের, গোলাকার সাইজের, প্রতিটির ওজন 1 গ্রাম। সুতরাং 1000 স্বর্ণ মুদ্রা সমান 1 কেজি স্বর্ণ। তো গ্রামের মানুষ এবার গোল্ডের বিনিময়ে লেনদেন শুরু করলো। একজনের ঘরে 100 খানা স্বর্ণ মুদ্রা গচ্ছিত ছিল, এটাই তার সম্পদ। মাস চলতে খরচ হয় 10টি স্বর্ণ মুদ্রা, বাকিগুলো তার সেভিংস। কিন্তু চোর এসে সবগুলো মুদ্রা চুরি করে নিয়ে গেল, সে হয়ে গেল পথের ফকির। আবার আরেকজন বাটপার স্বর্ণ মুদ্রাগুলোকে টেম্পারিং করা শুরু করলো। একটি স্বর্ণ মুদ্রা গলিয়ে এরপর তার সাথে ভেজাল মিশিয়ে একই রকমের 2টি স্বর্ণ মুদ্রা বানালো, অর্থাৎ জাল মুদ্রা বানানো শুরু করে দিল। গ্রামে সমস্যা শুরু হলো। এসব কিছু দেখভাল করার জন্য সরকার প্রয়োজন, প্রশাসন প্রয়োজন। তো আবার এগিয়ে এলো আবুল খা। তার বাড়িতে বিশাল সিন্দুক আছে, পাহারা দেওয়ার মতো তাগড়া পালোয়ান আছে। তো গ্রামের সব মানুষ আবুল খার বাড়িতে তাদের গচ্ছিত সোনাদানা জমা করতে লাগলো। কিন্তু সব সোনাদানা যদি তারা জমা করে রাখে তাহলে লেনদেন করবে কি দিয়ে? আর স্বর্ণ মুদ্রার সমস্যা হলো এগুলো বহন করা ঝামেলা, ওজন বেশি, মাজায় সারাদিন থলে বেঁধে ঘুরতে হয়, বড় লেনদেনেও সমস্যা। আবুল খা এবার নতুন বুদ্ধি বের করলো। সে কিছু কাগজে নোট বা বন্ড বানালো। বোঝার জন্য আমরা কাগজে নোটকে বন্ড নামে ডাকবো এখন। কথার কথা, আমি 10 কেজি সোনা আবুল খার কাছে জমা রেখেছি। সঙ্গে সঙ্গে আবুল খা আমার নামে 10 খানা বন্ড বা IOU ফর্ম বানালো। প্রতিটি বন্ড 1 কেজি স্বর্ণ রিপ্রেজেন্ট করে। এই বন্ডগুলো একরকম অঙ্গীকারনামা। আবুল খার কাছে আমার 10 কেজি স্বর্ণ গচ্ছিত আছে, আমার হাতে সে 10টি বন্ড ধরিয়ে দিল। এখন 10টি বন্ড পকেটে নিয়ে খুললে তো সমস্যা, পকেট মার হলে সব শেষ। তো আবুল খা বলল, সমস্যা নেই, তুমি 8টি বন্ড আমার কাছে রাখো, 2টি বন্ড পকেটে নিয়ে ঘোরো। তোমার জন্য আমি হিসাবের খাতায় লিখে রাখবো যে তোমার 8টি বন্ড আমার হেফাজতে আছে। অর্থাৎ আমি কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেললাম আবুল খার ঘরে। এখন এ মাসে একটি জমি কিনবো, জমি কিনতে লাগবে 1টি বন্ড। আমার কাছে জমি বিক্রি করবে ফারুক সাহেব। আবুল খায়ের সিন্ধুকে তার আছে 15 কেজি সোনা, অর্থাৎ ফারুক সাহেবের মালিকানায় আছে 15টি বন্ড। জমির বিনিময়ে আমি তাকে একটি বন্ড দিলাম, তাহলে আমার কাছে এখন আছে 9টি বন্ড, একটি আমার পকেটে আর 8টি আবুল খায়ের হিসাবের খাতায়। আর ফারুক সাহেবের কাছে এখন একটি বন্ড বেড়ে হলো 16টি বন্ড। ফারুক সাহেব চাইলে এখন আবুল খায়ের বাড়িতে গিয়ে 16টি বন্ড ভাঙিয়ে 16 কেজি স্বর্ণ তুলতে পারবে। খেয়াল করুন বিষয়টি, স্বর্ণ কিন্তু স্বর্ণর জায়গাতেই আছে, অর্থাৎ আবুল খায়ের বাড়ির সিন্ধুকে। শুধু তাদের কাগজে রিপ্রেজেন্টেশন, বন্ড এর হাত বদল হয়ে গেছে। আমি যেটাকে বন্ড নামে ডাকতেছি এটাই কারেন্সি, আর ওটা যে ভ্যালু রিপ্রেজেন্ট করে সেটাই মানি। আমাদের মতো আরো অজস্র গ্রামবাসী আবুল খার সিন্ধুকে
স্বর্ণ রেখেছে। কথার কথা, আবুল খাঁর সিন্ধুকে এখন মোট 1500 কেজি স্বর্ণ আছে। এর বিপরীতে 1500টি বন্ড সে প্রথমে ছেড়েছিল, অর্থাৎ প্রতি কেজি স্বর্ণের বিপরীতে একটি করে বন্ড। আবুল খাঁ ভালো করেই জানে একসাথে একই সময়ে গ্রামের সবাই তাদের স্বর্ণ উঠিয়ে নেবে না, অর্থাৎ ব্যাংক রান হওয়ার চান্স নেই। তো আবুল খাঁর মাথায় নতুন আইডিয়া এলো। সে নিজে নিজে একটি অতিরিক্ত বন্ড তৈরি করলো। গ্রামের কিছু উদ্যমী যুব সমাজ বেকার ঘুরে বেড়াচ্ছে। আবুল খাঁ সুযোগ বুঝে একটি বেকার যুবককে ডেকে আনলো। ছেলেটিকে ডেকে একটি বন্ড ধার বা ঋণ দিল ব্যবসা শুরু করার জন্য, কিন্তু কন্ডিশন আছে, 1 বছর পর 2টি বন্ড রিটার্ন দিতে হবে। এই যে অতিরিক্ত একটি বন্ড সুদ দিতে হবে, এটাই আবুল খায়ের নিজের আয়। ছেলেটি ওই বন্ড দিয়ে ছোট অনাবাদি জমি কিনে তাতে ফসল ফলালো, অর্থাৎ গ্রামের উৎপাদন বাড়ালো, নতুন সম্পদ তৈরি করলো যা আগে গ্রামে ছিল না। এরপর ওই ফসল বিক্রি করে 3টি বন্ড আয় করলো। ওই 3টি বন্ডের ভেতরে 2টি আবার আবুল খাঁকে শোধ দিল। আবুল খাঁ তার কাছে গচ্ছিত অন্যের অর্থ অন্যকে দিয়ে খাটিয়ে নিজে আয় করলো। ব্যাপারটি গ্রামবাসীর চোখে পড়ল। রহিম সাহেব গেল আবুল খাঁর বাড়িতে, জানতে চাইল, ওই যে ছেলেটিকে অর্থ দিয়েছেন, কোথা থেকে? আমাদের স্বর্ণ দিয়ে দেননি তো? আবুল খাঁ কষ্ট পাওয়ার ভান করলো। ডেকে নিয়ে সিন্দুক খুলে দেখালো। সিন্দুক ভর্তি স্বর্ণ। আবুল খাঁ বলল, তোমাদের স্বর্ণ আমার কাছেই আছে। তুমি যদি ভরসা করতে না পারো তাহলে তোমার বন্ডগুলো ভাঙিয়ে স্বর্ণ নিয়ে চলে যাও। রহিম আর ঝামেলা বাড়ালো না, আবুল খাঁকে সরি টরি বলে চলে গেল। কিন্তু খেয়াল করে দেখুন বিষয়টা, আবুল খায়ের সিন্ধুকে এখনো সেই 1500 কেজি স্বর্ণই আছে, অথচ আবুল খাঁ বানিয়ে ফেলেছে 1501টি বন্ড। ওই যে বললাম, ছেলেটিকে ধার দেওয়ার জন্য একটি বন্ড সে নিজেই তৈরি করেছে। গ্রামবাসী সবাই এসে যদি সব বন্ড জমা দিয়ে স্বর্ণ তুলে নিতে চায়, তাহলে কিন্তু আবুল খাঁ বিপদে পড়ে যাবে। তার 1 কেজি স্বর্ণ কম আছে। কিন্তু ওই যে বললাম, গ্রামবাসী তো একসাথে কখনো সব স্বর্ণ তুলে নেবে না, এই কনফিডেন্স আবুল খায়ের আছে। অন্যদিকে যে ছেলেটিকে ধার দিয়েছিল সেই ছেলেটি অনাবাদি জমিতে ধান ফলিয়ে নতুন সম্পদ তৈরি করেছে। ধানের উৎপাদন বাড়ায় ধানের দাম কমে গেছে। আগে যদি একটি বন্ডের বিনিময়ে 10 মণ ধান কেনা যেত, এখন গ্রামে কেনা যাচ্ছে একটি বন্ডের বিনিময়ে 11 মণ ধান। মানুষ কিন্তু খুশি। এবার আবুল খায়ের মাথায় নতুন আইডিয়া আসলো। তার এই ধান্দাকে আরো প্রসারিত করতে হবে। সে আরো বেশি বেশি ঋণ দিতে শুরু করলো, সুদে আসলে রিটার্ন নিতে শুরু করলো। আবার সেই রিটার্নের কিছু অংশ আমানতকারী, অর্থাৎ যারা তার সিন্ধুকে বন্ড আর গোল্ড জমা রেখেছে, তাদেরকে দিতে লাগলো। বিষয়টি খেয়াল করে দেখুন। এবার আপনি আবুল খায়ের সিন্ধুকে 10টি বন্ড রেখেছিলেন। আপনি জানেন 10টি বন্ড ভাঙালে আবুল খাঁ চাহিদা মাত্র 10 কেজি স্বর্ণ দিয়ে দেবে। এখন 5 বছর পর 10টি বন্ড রেখে দিলে, যদি আবুল খাঁ কমিট করে যে একটি বন্ড সুদ হিসেবে দেবে, তাহলে 5 বছর পর আপনি হবেন 11টি বন্ডের মালিক। আপনি তখন ভাববেন, 11টি বন্ড ভাঙিয়ে আপনি 11 কেজি স্বর্ণ পাবেন। আপনি খালি আপনার নিজের লাভ আর নিজের রিটার্ন নিয়ে চিন্তা করলেন, পুরো গ্রামবাসীর কথা আপনার বিবেচ্য বিষয় নয়। প্রত্যেকেই কিন্তু এভাবেই চিন্তা করে। ওদিকে আবুল জানে তার সিন্ধুকে সেই 15 কেজি স্বর্ণ একটুও বাড়েনি, আনলেস কোনো স্বর্ণখনির সন্ধান যদি না সে পেয়ে যায়। আবুল খাঁ এটাও জানে সবাই একসাথে এসে সব বন্ড ভাঙাবে না, সবাই তাকে বিশ্বাস করে। আর বিশ্বাসটা হলো তার নিকট একটি বন্ড ভাঙালে 1 কেজি স্বর্ণ রিটার্ন দেবে। আর এই বিশ্বাসটাই তার শক্তি। ব্যাংকিং সিস্টেম মেটাফরিক উপায়ে একটি কাহিনীর আলোকে বুঝাইলাম। ব্যাপারটা এত বেশি সহজ না, আরো কমপ্লেক্স এবং জটিল। তবে আপনি রাফলি একটি আইডিয়া পেয়ে গেলেন। আমরা যখন পরবর্তী আলোচনা করব, তখন এই গল্পটি একটু ভিন্নভাবে আবার ফিরে আসবে। সুতরাং খেয়াল রাখুন। আজ থেকে 2600 বছর আগে লিডিয়াতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন হয়। স্বর্ণমুদ্রার সমস্যা তো গল্প আকারে বললামই। বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা বহন করা ঝামেলার। আবার প্রতিটি মুদ্রাতে সঠিক এবং নির্ধারিত ওজনের স্বর্ণ আছে এটা নিশ্চিত করতে সমগ্র বিষয়টাকে সেন্ট্রালাইজ করা লাগে এবং মনিটরিং করা লাগে। অর্থাৎ দরকার হবে তখন সরকার, প্রশাসন, ব্যাংক, এছাড়াও অন্য কোনো সেন্ট্রালাইজ ইনস্টিটিউশন যে সব বিষয় তদারকি করবে।
তো সময়ের পরিক্রমায় এসেছিল পেপার নোট। চাইনিজরা প্রথম পেপার নোট চালু করে, পরবর্তীতে এলো ব্যাংক নোট। ব্যাংক স্বর্ণ নিজের ভল্টে রেখে সমপরিমাণ কাগজে নোট ছেড়ে দিল। এই সিস্টেমটা প্রথম চালু হয় চীনে। শুরু হলো গোল্ড ব্যাক কারেন্সি অধ্যায়। এই সিস্টেম পরবর্তীতে ইউরোপিয়ানরা কপি পেস্ট করেছিল। যেমন 1464 সালে ইংল্যান্ডের মুদ্রা 1 পাউন্ড স্টার্লিং ছিল 15.47 গ্রাম ফাইন গোল্ডের সমান। অর্থাৎ আপনার পকেটে যদি 1 পাউন্ড স্টার্লিং থাকে, তার মানে হলো আপনি পকেটে করে 15.47 গ্রাম স্বর্ণের সমান অর্থ নিয়ে ঘুরতেছেন। আবার 1816 থেকে 1914 সাল এই সময়কালে ইংল্যান্ডের 1 পাউন্ড স্টার্লিং ছিল 7.3 গ্রাম ফাইন গোল্ডের সমান। অর্থাৎ কারেন্সির অবমূল্যায়ন হয়েছে, তবে মুদ্রা কিন্তু রিপ্রেজেন্ট করত স্বর্ণকে, কম হোক বা বেশি। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন 1900 সালের কথা। ইংল্যান্ডের কারেন্সি তখন পাউন্ড স্টার্লিং এবং 1 পাউন্ড তখন 7.32 গ্রাম স্বর্ণের সমান। তো ইংল্যান্ডের টেক্সটাইল ফ্যাক্টরিতে কয়লা প্রয়োজন। কয়লা ক্রয় করা হবে জার্মানি থেকে। জার্মানির মুদ্রার নাম তখন গোল্ড মার্ক। এখন ইংল্যান্ডের টেক্সটাইল ফ্যাক্টরিতে 100 টন কয়লা লাগবে। জার্মানির একটি কয়লা কোম্পানির সাথে প্রতি টন কয়লা 10 পাউন্ড স্টার্লিং মূল্যে ইংল্যান্ডের ফ্যাক্টরিটি একটি চুক্তি করল। অর্থাৎ 100 টন কয়লার জন্য ইংল্যান্ডের ফ্যাক্টরিটি 100 × 10 অর্থাৎ 1000 ব্রিটিশ পাউন্ড পেমেন্ট করবে জার্মানিকে। ইংল্যান্ডের ওই টেক্সটাইল ফ্যাক্টরিটি কিন্তু কয়লার বিনিময়ে ফিজিক্যালি স্বর্ণ জার্মানিতে পাঠাচ্ছে না। পাঠালে সেক্ষেত্রে 1000 × 7.32 গ্রাম অর্থাৎ 7.32 কেজি স্বর্ণ পাঠাতে হইতো। তা না করে ফ্যাক্টরিটি দেবে 1000 ব্রিটিশ পাউন্ডের চেক বা বিল অফ এক্সচেঞ্জ। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই চেকটি নির্দিষ্ট ব্রিটিশ ব্যাংকে জমা দিয়ে যদি সমভ্যালু স্বর্ণ দাবি করা হয়, তাহলে ওই পরিমাণ স্বর্ণ ব্যাংকটি দিতে বাধ্য। ইংল্যান্ডের কাছ থেকে পাওয়া বিল অফ এক্সচেঞ্জটি নিয়ে জার্মান কয়লা কোম্পানি কি করবে? তার স্বর্ণের দরকার আছে? না, নাই। তার দরকার জার্মান মুদ্রা গোল্ড মার্কের, যে মুদ্রা দিয়ে সে তার কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করবে। জার্মানির মুদ্রা গোল্ড মার্কও ব্রিটিশ পাউন্ডের মতোই গোল্ড ব্যাকড এবং 1 গোল্ড মার্ক ইকুয়াল টু 1 গ্রাম স্বর্ণ। তার মানে 7.32 গ্রাম স্বর্ণ সমান 7.32 গোল্ড মার্ক। তাহলে হিসাবটা ক্লিয়ার করি। 1 ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ইকুয়াল টু 7.32 গ্রাম স্বর্ণ ইকুয়াল টু 7.32 গোল্ড মার্ক। অর্থাৎ 1000 ব্রিটিশ পাউন্ড স্টার্লিং ইকুয়াল টু 7320 গোল্ড মার্ক। তো ওই 1000 ব্রিটিশ পাউন্ড স্টার্লিং মূল্যের বিল অফ এক্সচেঞ্জটি জার্মান ব্যাংকে জমা দিয়ে জার্মান কয়লা কোম্পানিটি 7320 গোল্ড মার্ক পাবে। এটাই জার্মানি এবং ইংল্যান্ডের ভেতর তখনকার মুদ্রা বিনিময় হার। 1930 সালের আগে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ব্যাংকে গিয়ে ডলারের বিনিময়ে স্বর্ণ এক্সচেঞ্জ করতে পারতেন, কিন্তু এই সিস্টেমটা মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এসে বন্ধ করে দেন। তবে বড় বড় ব্যাংক এবং অন্য কোনো দেশ ইচ্ছা করলে ডলারের বিনিময়ে গোল্ড এক্সচেঞ্জ করতে পারত। কতগুলো বিষয় এবার মাথায় আনুন গোল্ড ব্যাক কারেন্সি সিস্টেমের জন্য। ধরুন ইরান তার দেশের তৈরি পোশাক রপ্তানি করতেছে ইংল্যান্ডে, বিনিময়ে পেমেন্ট পেয়েছে ব্রিটিশ পাউন্ডে। এই ব্রিটিশ পাউন্ড দিয়ে তারা ইংল্যান্ডের কিছু জিনিসপাতি কিনতে পারে, আবার জমা করে রাখতে পারে রিজার্ভ হিসেবে। এবার ধরুন কিছুদিন পর ফ্রান্সের কাছ থেকে ইরান কিছু জিনিসপাতি কিনতে চাচ্ছে। কথার কথা, ফ্রান্স পেমেন্ট হিসেবে ইরানের কারেন্সির প্রতি আস্থা রাখতে পারছে না। সে পেমেন্ট চাচ্ছে মার্কিন ডলার অথবা ব্রিটিশ পাউন্ড অথবা ডাইরেক্ট স্বর্ণে। ইরান তাদের কাছে মজুদ ব্রিটিশ পাউন্ড দিয়ে এ দফা পেমেন্ট করে দিল। ফ্রান্সও পেমেন্টটি নিল, কারণ ব্রিটিশ পাউন্ডের প্রতি তাদের আস্থা আছে। তারা জানে ইচ্ছা করলে ইংল্যান্ডের কোনো ব্যাংকে গিয়ে ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে তারা গোল্ড পেয়ে যাবে, বুগিজুগি হবে না। কেমন হবে যদি ইংল্যান্ডের কাছে মজুদ স্বর্ণ খুবই কম থাকে, অর্থাৎ চাহিদা মাত্র ব্রিটিশ পাউন্ড স্বর্ণে কনভার্ট করে দিতে তারা ব্যর্থ হয়? তখন তো ঝামেলা হয়ে যাবে। সুতরাং ইংল্যান্ড চাইলেও ইচ্ছা মতো কারেন্সি ছাপাতে পারবে না। বুঝতেই পারতেছেন বিষয়টা। এহেন সিস্টেমে ইউনিভার্সাল কারেন্সি হয়ে যাবে সেই দেশের মুদ্রা যে দেশের কাছে সবচাইতে বেশি পরিমাণ স্বর্ণের মজুদ আছে।
প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে পৃথিবীর অবস্থা চিন্তা করে দেখুন, সবগুলো ইউরোপিয়ান দেশ যুদ্ধবিধ্বস্ত। ইংল্যান্ডের মতো দেশ আমেরিকার কাছ থেকে অর্থ ধার করেছিল যুদ্ধের জন্য। ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এরা সবাই আমেরিকার কাছ থেকে গোল্ডের বিনিময়ে অস্ত্রশস্ত্র এবং রসদ কিনেছিল। গোল্ডের বিনিময়ে কিনেছে কারণ আমেরিকা গোল্ড পেমেন্ট হিসেবে চেয়েছিল। আফটার অল ইউরোপিয়ান দেশগুলো নিজেরা যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছিল। আমেরিকার মেনল্যান্ডে তখন যুদ্ধের একটা আঁচও পড়তেছিল না। উল্টো এই যুদ্ধে রসদ সাপ্লাই দিয়ে পেমেন্ট হিসেবে আমেরিকা পেয়েছিল স্বর্ণ, এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষে আমেরিকা হয়ে গেল দুনিয়ার সবচাইতে বেশি স্বর্ণের রিজার্ভধারী দেশ। গোটা ইউরোপ যখন যুদ্ধ করতেছিল, আমেরিকা তখন ব্যবসা করেছে আরামসে। আমেরিকান ব্যবসায়ী পিয়ের ডুপন্ট তখন ইউরোপে গান পাউডার ব্যবসা করে বস্তা বস্তা অর্থ কামিয়েছে। এই ডুপন্ট পরে জেনারেল মোটরস কিনে নিয়েছিল। এরপর তো আমেরিকার বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং বানিয়েছিল অটো ব্যবসায়ী অর্থাৎ গাড়ির ব্যবসায়ী ওয়াল্টার ক্রাইসলারের সাথে টেক্কা দিয়ে। এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে 5 মিনিট দূরত্বে ক্রাইসলার বিল্ডিং। এরপর আবার শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের জন্ম হয়, আর ডলার হয়ে যায় ইউনিভার্সাল কারেন্সি। কারণ সে সময় আমেরিকার কাছে সবচাইতে বেশি স্বর্ণ মজুদ ছিল এবং অন্যান্য সকল দেশগুলো ছিল যুদ্ধবিধ্বস্ত। এজন্য মার্কিন ডলারকে ইউনিভার্সাল কারেন্সি হিসেবে মেনে নেওয়া হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঙ্গীকার করেছিল যে 35 মার্কিন ডলার ইকুয়াল টু 1 আউন্স স্বর্ণ রেট অনুযায়ী যে কোনো দেশ চাইবা মাত্র ডলার রিজার্ভ গোল্ডে ভাঙাতে পারবে। ব্যাস, অন্যান্য সকল দেশ তাদের ফরেন ক্যাশ রিজার্ভ ডলারে রাখতে শুরু করে। এছাড়াও আরও কিছু ফ্যাক্টর তো ছিল, যেমন আমেরিকা বিশাল অর্থনীতি, স্টেবল গভর্নমেন্ট এবং রবাস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট। আমেরিকার বিশাল মিলিটারি আছে যা আমেরিকার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স গ্লোবালি ইমপ্লিমেন্ট করতে সাহায্য করে। আমেরিকার ইকোনমিক ইন্টারেস্টগুলো প্রোটেক্ট করতে পারে বিশ্বব্যাপী। মানুষ আমেরিকান ডলারকে সিকিউর বেশি মনে করে এবং মনে করে ডলার সময়ের সাথে ভ্যালু ধরে রাখতে পারবে। যত বেশি মানুষ ডলার ইউজ করে, ইন্টারন্যাশনাল ট্রেড এবং ট্রানজ্যাকশন ডলার ইউজ করে তত বেশি এটা পাওয়ারফুল হতে শুরু করে। ফেসবুকের কথা চিন্তা করুন। ফেসবুকের মতো ওয়েবসাইট কিন্তু আরও কিছু আছে, যেমন রাশিয়ার vk.com, কিন্তু মানুষ ফেসবুকই ইউজ করে কারণ এখানে তার পরিচিত সার্কেল উপস্থিত। বাংলাদেশের মানুষ ফেসবুকে বেশি ইউজ করে। একা একা আপনি vk.com-এ অ্যাকাউন্ট খুলে ছবি পোস্ট করে লাভ কি যদি কেউ নাই দেখে? সুতরাং ওখানে আপনি বেশি দিন থাকবেন না। এবার একেবারে সিম্পলিফাইড ওয়েতে একটা পরিস্থিতি কল্পনা করুন। ব্রেটন উড চুক্তির মাধ্যমে 1 আউন্স স্বর্ণের মূল্য 35 মার্কিন ডলার নির্ধারিত হলো। তো আমেরিকাতে বিভিন্ন পণ্য রপ্তানি করে কথার কথা ফ্রান্স 1400 মার্কিন ডলার কামিয়ে নিল এবং এই অর্থটি আমেরিকাতেই সে ফরেন রিজার্ভ হিসেবে রেখে দিল। অর্থাৎ ফ্রান্সের ফরেন রিজার্ভ এখন 1400 মার্কিন ডলার। ধরুন আমেরিকার কাছে এই মুহূর্তে সর্বমোট 1000 আউন্স স্বর্ণ আছে, যা 35,000 মার্কিন ডলারের সমান। অর্থাৎ সর্বোচ্চ 35,000 মার্কিন ডলার সে স্বর্ণের বিনিময়ে ভাঙিয়ে দিতে পারবে। হঠাৎ ভিয়েতনাম যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে আর্মস অ্যান্ড ওয়েপন বানানোর জন্য আমেরিকার 1 লাখ মার্কিন ডলার ইমিডিয়েট দরকার। মার্কিন প্রেসিডেন্ট ফেডারেল রিজার্ভ ব্যাংক তথা আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করে বলে দিল 1 লাখ মার্কিন ডলার ছাপাতে, এবং উনারা জাস্ট প্রিন্টিং প্রেস চালিয়ে ফটাফট ডলার ছাপিয়ে দিল। 10 লাখ ডলার দিয়ে ফ্রান্সের কাছ থেকেই লোহা, তামা, দস্তা, নিকেল, ইস্পাত এটা সেটা কিনে যুদ্ধের আর্মস অ্যান্ড ওয়েপন বানালো। ফ্রান্স ওই 10 লাখ ডলার পেমেন্ট আকারে নিল এবং রিজার্ভ হিসেবে আমেরিকাতেই রেখে দিল। সে প্রেক্ষিতে ফ্রান্সের ফরেন রিজার্ভ এখন বেড়ে দাঁড়ালো কত? 1 লাখ প্লাস আগের ওই 1400 মার্কিন ডলার। অর্থাৎ ফ্রান্সের এখন মোট ফরেন রিজার্ভ দাঁড়ালো 1,01,400 মার্কিন ডলার। সমস্যা হলো, আগেই বলেছি আমেরিকার কাছে তো স্বর্ণ আছে 35,000 মার্কিন ডলারের সমপরিমাণ। এখন যদি ফ্রান্স 1,01,400 মার্কিন ডলার ভাঙিয়ে নিতে চায়, তখন স্বর্ণ পাবে কই আমেরিকা? স্বর্ণ তো নাই। পরিস্থিতিটা বুঝতে পারতেছেন? ঠিক সেই আবুল খায়ের গল্পের মতো। এমন পরিস্থিতি যা ফ্রান্স চাইবে না, কারণ লস হবে ফ্রান্সের। ফ্রান্স ডলার ভাঙিয়ে স্বর্ণ নিয়ে অন্য যে কোনো দেশকে পেমেন্ট করতে পারবে, এমনকি সোভিয়েত ইউনিয়নকেও পেমেন্ট করতে পারবে, কারণ স্বর্ণ ন্যাচারাল মেটাল।
এটা সাপ্লাই কম, ইচ্ছা হলে ডলার যেমন ছাপানো যায় স্বর্ণ সেভাবে বানানো যায় না। 1 লাখ মার্কিন ডলার হাতে নিয়ে যদি টাইম মেশিনে করে 300 বছর অতীতকালে ফিরে যান, তাহলে ওই 1 লাখ মার্কিন ডলারের কোনো ভ্যালু নাই। 300 বছর আগে তো মার্কিন যুক্তরাষ্ট্র নামক দেশের অস্তিত্বই ছিল না। কিন্তু স্বর্ণ, আপনি স্বর্ণ হাতে নিয়ে টাইম মেশিনে করে যদি 1000 বছর পেছনে ফিরে যান, তাও একটা ভ্যালু পাবেন। টপিকসে আবার ফিরে আসি। ফ্রান্সের প্রেসিডেন্ট শার্লস দ্য গোল শুরু থেকেই ব্রেটন উডস এগ্রিমেন্ট পছন্দ করতেন না। 1960-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ যখন শুরু হলো, তিনি আশঙ্কা করলেন আমেরিকা যুদ্ধের ব্যয় নির্বাহ করার জন্য ইচ্ছা মতো ডলার ছাপাচ্ছে। ফেডারেল রিজার্ভের ভল্টে বাস্তবে কত স্বর্ণ মজুদ আছে সেটা নিয়ে আশঙ্কা ছিল তার। তো তিনি এবং তার ফাইন্যান্স মিনিস্টার ভ্যালেরি জিস্কা দেস্তা সিদ্ধান্ত নিয়েছিলেন ফ্রান্সের ফরেন মার্কিন ডলার রিজার্ভের বড় একটি অংশ স্বর্ণে কনভার্ট করে ফেলবেন। ফ্রান্স যখন এই কাজ শুরু করলো, অর্থাৎ নিজেদের ফরেন কারেন্সি স্বর্ণে কনভার্ট করা শুরু করলো, তখন মার্কিন গোল্ড রিজার্ভে চাপ পড়ে গেল। ব্যাস, যা হবার সেটাই হলো। 1971 সালের 15ই আগস্ট এলো নিক্সন শক। $35 বিনিময়ে 1 আউন্স স্বর্ণের যে হিসাব কিতাব ছিল তা বাতিল করে দিল মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। শেষ হয়ে গেল ব্রেটন উডস সিস্টেম। ততদিনে দুনিয়ার বহু দেশ ফরেন রিজার্ভ রাখতে শুরু করেছে মার্কিন ডলারে। গোটা বিশ্বের ফাইন্যান্সিয়াল সিস্টেম চালিত হচ্ছে মার্কিন ডলারে। সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে মার্কিনিরা ততদিনে সুপার পাওয়ার, এবং মার্কিন ডলার ইউনিভার্সাল কারেন্সি, জাস্ট লাইক ইংলিশ ইজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। মার্কিন ডলারকে সবাই বিশ্বাস করে। আপনি যে দেশেই যান ডলার সাথে করেই নিয়ে যাচ্ছেন। কিছু ডলার বেঁচে গেলে সেটা না ভাঙিয়ে রেখে দিচ্ছেন যাতে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করা যায়। ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে কেনাকাটা করতেছেন, ডলারে পেমেন্ট করতেছেন। পৃথিবীর সব দেশেই ডলার গ্রহণযোগ্য এবং গোটা দুনিয়া চলতেছে ডলারে। সে সাথে ততদিনে সৌদি আরবের সাথে মার্কিনিরা ডিল করে ফেলেছে। সৌদি তেল বিক্রি হচ্ছে কেবলমাত্র মার্কিন ডলারের বিনিময়ে। যে বা যারাই তেল ডলার ব্যতীত অন্য কারেন্সিতে বিক্রি করতে চেষ্টা করেছে, আমেরিকা তাদেরকেই শেষ করে দিয়েছে। চলতেছে পেট্রো ডলারের রাজত্ব। বর্তমান বাস্তবতা চিন্তা করুন। এই ভিডিও আপনি দেখতেছেন ইউটিউবে অথবা ফেসবুকে। ভিডিওটি এডিট করা হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আবার ইউটিউব আর ফেসবুক দেখতেছেন অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোনে, অথবা মাইক্রোসফটের বানানো উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে। গ্লোবাল স্যাটেলাইট সিস্টেম, জিপিএস, উবার, গুগল, অ্যামাজন, গ্লোবাল ইন্টারনেট কমিউনিকেশন, স্যাটেলাইট, এসব কিছু সবই হয় আমেরিকা না হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বানানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্শাল প্ল্যান সহ আরও সব বড় বড় প্রজেক্টের ভেতর দিয়ে ইউরোপকে রিবিল্ড করেছিল আমেরিকা। যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা তৈরি করা হয় পুরোটাই আমেরিকা আর ওয়েস্টার্ন মিত্রদের তৈরি। আমেরিকার গ্লোবাল ডমিনেন্স চলে ডলার দিয়ে আর মিলিটারি দিয়ে। সুতরাং যখন মুষ্টিমেয় কিছু দেশ এক হয়ে ডি-ডলারাইজেশনের কথা বলে, তখন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে হয়, যুদ্ধের জন্য রেডি হন। যখন ডলার বাদ দেওয়ার ট্রাই করবেন, তখন ইউএস মিলিটারিকে ফেস করতে হবে। দিস ইজ ইনএভিটেবল। ধন্যবাদ দীর্ঘ এই আলোচনাটি শোনার জন্য। আজ এ পর্যন্তই। সামনের ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ধন্যবাদ।